আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণ অভ্যুত্থানের পর দল গঠনের জন্য হিড়িক পড়েছে। প্রতি মাসেই গড়ে গঠন হচ্ছে 3টি দল। কোনোটি পেশাভিত্তিক, কোনোটা আবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের অথবা দণ্ড ভোগ করে এসেও দল গঠন করেছেন কেউ কেউ। দলগুলোর দাবি, জনগণের আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে তারা রাজনীতির মাঠে এসেছেন। কিন্তু বিশেষজ্ঞের মতে এসব দল প্রভাব প্রতিপত্তি, নির্বাচনের দর কষাকষি এবং সুবিধা ভোগ করার জন্যই গঠন হয়, যাদের রাজনীতিতে গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা কম। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ডেস্টিনি 2000 লিমিটেড আজকে আমাদের সবাইকে রাজার আসনে বসিয়েছে। আলোচিত সমালোচিত ডেস্টিনির এমএলএম বিজনেসে জড়িয়ে পড়া গ্রাহকদের কোটি কোটি টাকা ফেরত না দিয়েই নতুন দল গঠন করলেন এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। শুধু ডেস্টিনি আপনাকে একটা এয়ারক্রাফট হিসাবে, একটা বিমান হিসাবে হেল্প করছে। 4000 কোটি টাকার দুটি মামলায় দণ্ড ভোগ করে এবার রাজনীতিতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ধরি তর্কের খাতিরে 2টার দণ্ডই হয়েছে, আসি আমরা এই বিষয়ে আলাপ করি। আমি তো নিজে নির্বাচন করতে যাব না, আমি মহান সংসদে যাওয়ার জন্য রাজনীতি করছি না। আমি রাজনীতি করছি আমার সমমনা রাজনৈতিক দলের সাথে আমি জোট বেঁধে আমরা সবাই মিলে যোগ্য একজন লোকের সংসদে পাঠাবো। বাংলাদেশে রাজনীতি করার জন্য কোনো এই ধরনের আইন নাই যে আপনার দ্বন্দ্ব হলে রাজনীতি করতে পারবেন না। আইন আছে, আপনি নির্বাচন করতে পারবেন না 5 ইয়ার্স। রাজধানীর বহুতল ভবন পল্টনের প্রীতম জামান টাওয়ারেও একাধিক রাজনৈতিক দলের প্রধান কার্যালয় রয়েছে। এবছরের 28 জানুয়ারি আম জনতার দল নামে একটি দল গঠন করেন গণ অধিকার থেকে পদত্যাগ করা তারেক রহমান। তবে এখনও ভোটের মাঠে প্রস্তুত নন বলে জানান তিনি। অমুক নেতার সঙ্গে বিট দিয়ে নির্বাচন করতে হবে, এই করতে, আমার তো এই সক্ষমতা নাই। এখন আমার অর্থনৈতিক সক্ষমতা নাই। আমি কিভাবে বলবো যে আমি এগুলো করব? একটা মাইন্ডসেট, ঠিক আছে। যেমন আন্দালিব রহমান পার্থ ভাইয়ের দল, ওনার দল, উনি ছাড়া এই নামে দল ফাংশন করবে, এটা কেউ ভাবতে পারে? একই নামে কমপক্ষে আরও 3টি দলের অস্তিত্ব আছে। গত বছরের 4 জানুয়ারি দেশ জনতা পার্টি, এবছরের 28 জানুয়ারি আম জনতার দল, 13ই মার্চ জনতার বাংলাদেশ পার্টি, 20 মার্চ জনতার দল ঘোষিত হয়। বাংলাদেশ জনতা পার্টি নামেও আরেকটি দলের নিবন্ধন মামলা হাইকোর্টে শুনানির অপেক্ষায়। রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেন, দেশের প্রতি এসব দলের দায়বদ্ধতা নেই, আছে খ্যাতির অভিলাষ। একটা পলিটিক্যাল পার্টি কিন্তু একটা আমব্রেলার মতো কাজ করে। বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ, বিভিন্ন সোশ্যাল গ্রুপকে একটা আমব্রেলার ভিতরে নিয়ে আসে। তো এই জাতীয় ছোট ছোট দল হওয়া মানে হলো যে বাংলাদেশের যে পার্টির সিস্টেম, অন্যান্য প্রতিষ্ঠানের মতো পার্টির সিস্টেমটাও ভেঙে গেছে। যদি একটু মোটামুটি একটু পরিচিতি পায়, তাহলে হয়তো ইলেকশনের সময় বড় দলগুলি তারা হয়তো তাদেরকে একটা সিট দিবে। গত বছরের আগস্টে নিউক্লিয়াস পার্টি, সমতা পার্টি সেপ্টেম্বরে, নভেম্বরে সংস্কারবাদী ও গণতান্ত্রিক পার্টি মুক্তির ডাক, ডিসেম্বরে বিপ্লবী পরিষদ গঠিত হয়। জানুয়ারি থেকে মার্চে আরও 60টি দল হয়। মার্চ থেকে এ পর্যন্ত আরও 5টি দল আত্মপ্রকাশ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও বহিরাগতরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিসরে এই ধরনের আচরণ বিগত ফ্যাসিবাদীর লক্ষণ বলে জানান তারা। এ সময় কুয়েটের ভিসির পদত্যাগের দাবি ও অবিলম্বে পদক্ষেপ নিয়ে কুয়েটের হল খুলে দেওয়ার আহ্বান জানায় এনসিপি। ফিলিস্তিনের জনগণ ও বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকটকে উপেক্ষা না করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আর্তনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ 12 লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে ডক্টর ইউনুস জানান, এজন্য বাংলাদেশকে সামাজিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক সংকট মোকাবেলা করতে হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য
বিশ্ব নেতাদের এগিয়ে আসারও আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টার সাথে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুজন কাতার থেকে বাংলাদেশের এলএনজি আমদানির বিষয়ে আলোচনা করেন। এর আগে মোহাম্মদ ইউনুস সম্মেলনের সাইডলাইনে কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাতারের আমিরের মা শাইখা মোজা বিনতে নাসেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পাঁচ সংস্কার কমিশনের 691টি প্রস্তাবের মধ্যে 5 শতাধিক প্রস্তাবে একমত পোষণ করেছে বিএনপি, আর আপত্তি দিয়েছে 73টিতে। তবে বিএনপি জানিয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ভিন্ন প্রস্তাব দিতে পারে কমিশন। আর সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিএনপির অবস্থান কাছাকাছি। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, প্রবীণতম 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে দলটি। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেবার বিষয়টি আলোচনার পর ঠিক করার সিদ্ধান্ত তাদের। ইফতেখার রেজার রিপোর্ট। 5 সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবগুলো নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি, যেখানে 691টি প্রস্তাবের বিপরীতে দলটি একমত 500-র বেশি প্রস্তাবে, দ্বিমত 73টিতে। আলোচনায় জ্যেষ্ঠ একজন নয়, প্রবীণ 3 সদস্যের প্যানেল থেকে যোগ্য একজনকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা এবং সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা সহ আমরা বিচার বিভাগের স্বাধীনতায়, সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। রাষ্ট্রপতির অভিশংসনে 2 কক্ষের 2/3 ভোটের বিধান চাই উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীলতা কমানোর পক্ষে তারা। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটা চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে, ওইটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, হাউস অব দি লিডার এবং পার্টির চিফ হতে পারবে না, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিএনপি। তবে জরুরি অবস্থা জারির প্রশ্নে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে জড়িত রাখতে চায় না বিএনপি। সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে 100 সদস্যের বিষয়ে ওনারাও একমত, আমরাও একমত। নারীর আসন যেটা হবে 100, সেখানে আমাদেরই প্রস্তাব 50 থেকে 100 করে, সেখানে ওনারাও একমত, আমরাও একমত। বাট এই 2 ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন। সংসদকে 2 কক্ষে ভাগ করে উচ্চকক্ষের নাম সিনেট ও নিম্নকক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে দলটি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। চারদিকে এখন অদৃশ্য শত্রু, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। 31 দফা রাষ্ট্র সংস্কার সংক্রান্ত কর্মশালায় মঙ্গলবার নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দিন শেষে জনগণের কাছেই সবাইকে পরীক্ষা দিতে হবে, কারণ জনগণই বড় পরীক্ষক। হাসান মাহমুদের রিপোর্ট। 31 দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে উত্তরাঞ্চলের 3 জেলা লালমনিরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিভাগ। লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম, কুড়িগ্রামের আলমাস কমিউনিটি সেন্টার এবং গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে পৃথক কর্মশালায় অংশ নেন রংপুর বিভাগের এই 3 জেলার বিএনপি নেতারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের অদৃশ্য দোসররা এখনো রয়ে গেছে। এখনো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী উন্নয়ন, প্রযুক্তি, শিল্প খাত সহ বিভিন্ন দিকের উন্নয়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সবার আগে প্রয়োজন মানুষের আস্থা অর্জন করা। আপনার যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর উপরে মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না। সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে,
পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে তাদের জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জন করার মাধ্যমে। দলের ভেতরের ঐক্যকে সুদৃঢ় করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু করা প্রয়োজন। আমরা হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে খবর জানানো হয়। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় দেখা যায়নি। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। গত 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির। 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুম সহ অসংখ্য অভিযোগে মামলা রয়েছে। শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। রাজধানী দুদক কার্যালয়ে তিনি বলেন, ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে। অন্যদিকে ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরাধীরা যে দেশেই অবস্থান করুক, আইন অনুসারে দুদক তদন্ত কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি। বিদেশে থাকুন আর দেশে থাকুন, আমাদের যে অনুসন্ধানের ক্ষেত্রে কিংবা তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে, আইন রয়েছে, ফৌজদারি কার্যবিধি রয়েছে। সেই সব আইন অনুসরণ করে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলমান থাকবে। পুলিশের কোনো সদস্য সাদা পোশাকে আসামি ধরতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে তিনি বলেছেন, পুলিশের তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। মঙ্গলবার বিকেলে যশোর জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, পুলিশের নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে। বদলি বাণিজ্য নিয়ন্ত্রণে আসলেও তদবির প্রথা বন্ধ হয়নি। মব জাস্টিস সহ্য করা যাবে না বলে নির্দেশনা দেন। জানান, গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সব এখনও উদ্ধার হয়নি। দ্রুত এসব অস্ত্র উদ্ধারের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অপহরণের 6 দিন পর টেকনাফে পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে সিলেটের 6 বাসিন্দাকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মানব পাচারকারীরা তাদের বিদেশে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে। পুলিশ ও স্বজনরা জানান, 16 এপ্রিল রাজমিস্ত্রির কাজের সন্ধানে কক্সবাজারে পৌঁছান সিলেটের জকিগঞ্জের 6 বাসিন্দা। সেখানে বসে পরিবারের সঙ্গে মুঠোফোনে কথাও বলেন তারা। এরপর তাদের ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে অপহৃত একজনের মুঠোফোন থেকে কল দিয়ে স্বজনদের বলা হয় তারা টেকনাফের বাহারছড়ার পাহাড়ের আস্তানায় বন্দী আছেন। রাতেই তাদের সমুদ্রপথে ইন্দোনেশিয়া পাচার করা হবে। এই খবরে বিকেল থেকে টেকনাফের পাহাড়ের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। রাতে সমুদ্র উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শিলখালী গ্রামের পাহাড়ের একটি আস্তানা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে 6 দফা বাস্তবায়ন আন্দোলন সাময়িক স্থগিত করেছে কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। জানান, কারিগরি শিক্ষার্থীদের 6 দফা দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে 3 সপ্তাহ সময় চেয়েছে মন্ত্রণালয়। তাই সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়েছে। এ সময় দেশের সকল কারিগরি ক্যাম্পাসের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে, তবে বন্ধ থাকবে ক্লাস কার্যক্রম। 6 দফা দাবি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনের হুমকি দেওয়া হয়। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশে সংঘটিত অপরাধগুলোর মধ্যে গুমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করতে চায় সরকার। মঙ্গলবার প্রস্তাবিত গুম আইনের উপর মত বিনিময় সভায় একথা বলেন তিনি। প্রস্তাবিত আইনের বিষয়ে মতামত তুলে ধরেন মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা। তামজিদ সুমনের রিপোর্ট।
ব্যক্তির সুরক্ষা সম্পর্কিত একটি আন্তর্জাতিক প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে মতবিনিময়ের আয়োজন করে আইন মন্ত্রণালয়, যেখানে প্রস্তাবিত গুম আইনের খসড়া তুলে ধরা হয়। নতুন এই আইনে আরও কি সংযোজন হতে পারে অথবা এই আইনের খসড়ায় যেসব ব্যত্যয় রয়েছে তা নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা। ক্ষতিপূরণের একটা মানদণ্ড, মানে এখানে কোনো কিছু বলা হয়নি, ন্যূনতম কি হতে পারে, বড়জোর কি হতে পারে, জরিমানা। ট্রাইব্যুনাল এস্টাবলিশ না হওয়া পর্যন্ত দায়রা জজ আদালত করবে, সেটার কিন্তু আপনার অ্যাপেলেট ফর্ম হলো হাইকোর্ট ডিভিশন এবং ডেথ রেফারেন্স হলো হাইকোর্ট ডিভিশন, ঠিক আছে, এরপরে যাবে অ্যাপেলেট ডিভিশনে, তাই না? তার দুটা ফর্ম থাকলো, আর যারা আইসিটিতে হচ্ছে ওদের ফর্ম কিন্তু একটা, শুধু অ্যাপেলেট ডিভিশনে। সুতরাং এই একটা ডিসক্রিপেন্সি হয়ে যাচ্ছে। গুম ব্যক্তির উত্তরাধিকারের সম্পদ ভোগ করার বিষয়ে আইনে সুস্পষ্ট ধারা রাখা এবং গুম অবস্থায় গুম হওয়া ব্যক্তির মৃত্যুর বিষয়টি কোন আইনে পড়বে সেসব বিষয় উঠে এসেছে মতবিনিময় সভায়। গুম হওয়ার পরে তার মৃত্যু হয়েছে কি হয়নি সেটা আপনি কিভাবে জানবেন? আপনার 10 বছর, 15 বছর, 20 বছর তার ডেড বডির কোনো হদিস না। এই জায়গাটা একটু ক্লারিফাই যদি করে দেন খুব ভালো হয়। কোন গুমটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক এটা নির্ধারণের ব্যাপারে একটা ইয়ার্ডস্টিক যেটা ঠিক করতে হবে, সেটা এমনভাবে করতে হবে যাতে কোনোভাবেই এই দুটো আদালতের মধ্যে কোনো কনফ্লিক্টের জায়গা তৈরি না হয়। এটা সবচেয়ে বেশি বড় কনসার্নের জায়গা। আইন উপদেষ্টা বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গুমের বিরুদ্ধে কাজ করছে সরকার। প্রস্তাবিত নতুন আইন হলে গুম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আগামীতে যে সরকার আসবে সেই সরকার এই আইনকে বৈধতা দেবে বলেও প্রত্যাশা করেন তিনি। আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ। আমরা অনেক আইন করে যাব, পরবর্তী যে সরকার আসবে সে কমপক্ষে 1000 মানুষের রক্তের উপরে গঠিত একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আসবে। এত বড় একটা লিগেসি বহন করার পর আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না। এদিকে মতবিনিময় সভায় প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে মৃত্যুদণ্ডের বিধান না রাখতে পরামর্শ উঠে এসেছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।